আমি যদি সন্ন্যাসী হই পৃথিবীতে তার চাইতে বড় মিথ্যে আর কিছু আমি মানুষ হতে চাই, মানুষের মতো মানুষ হতে চাই। আমি বাড়ি চাই, ঘর চাই, স্ত্রী চাই, আমি সন্তান চাই। তুই যদি আটকাতে পারবো না, তাদের চোখের উপর দিয়ে নীরবে চলে যেতে চাই, কিন্তু সে প্রার্থনা আমি জানাবো কার কাছে? নমস্কার, আমি ষোড়শী বলে একটি চরিত্র করছি। বলো কি প্রশ্ন আছে? চরিত্রটি নাটকে কতটা গুরুত্বপূর্ণ? এই চরিত্রটার উপরেই গোটা নাটকটা দাঁড়িয়ে আছে, সুতরাং আলাদা করে গুরুত্বপূর্ণ কতটা সেটা বলাটা এরকমভাবে ব্যাখ্যা দেওয়া মুশকিল। তার জন্য নাটকটা দেখতে হবে, বা দেনা পাওনা যারা পড়েছেন তারা বুঝতে পারবেন যে কতটা গুরুত্বপূর্ণ চরিত্র। আর এই চরিত্রটাকে যদি আপনাকে বলা হয় অ্যানালিসিস করতে আজকের পটভূমিতে দাঁড়িয়ে, তাহলে এই চরিত্রটা কতটা গুরুত্বপূর্ণ? অবশ্যই ভীষণভাবে গুরুত্বপূর্ণ, কারণ একটা চিরাচরিত পুরুষতান্ত্রিক সমাজে যা যা ঘটে এসেছে সেটা শুধুমাত্র যে মানে পুরুষতান্ত্রিক সমাজের যে অত্যাচার, সেটা যে শুধুমাত্র নারীর ওপর বলবো না, সমাজের ওপর, দলিত প্রজাদের ওপরে যে অত্যাচারটা সারা মানে সবসময়ই ঘটে এসেছে, তার প্রতিবাদ করার জন্য সবসময় এই চিরাচরিত ব্যবস্থা এগেনস্টে যাওয়ার জন্য সবসময়ই কোনো একটা শক্তিকে উঠে আসতে হয়। তো দেনা পাওনায় চরিত্রটা ঠিক এরকম, এবং আধুনিক কালে আমাদের এই মুহূর্তের যা অবস্থা, আমাদের সোশ্যাল যে কন্ডিশন, সেখানে দাঁড়িয়েও আমাদের ঠিক এরকমই একটা পজিটিভ এনার্জির দরকার, যেটা আমাদের চিরাচরিত সমস্ত নেগেটিভিটিটাকে ভেঙে ফেলে আবার নতুন কিছু সৃষ্টি করতে পারে, নতুনভাবে এগিয়ে যেতে পারে। তো সেই দিক থেকে অবশ্যই দেনা পাওনা আজকের সাথে, আজকের সোশ্যাল ইকোনমিক কন্ডিশন, আজকের সমাজকে ভীষণভাবে কী বলে শব্দটা, বলো শব্দটা বলো, প্রাসঙ্গিক। হ্যাঁ, প্রচণ্ডভাবে গুরুত্বপূর্ণ এবং প্রচণ্ডভাবে প্রাসঙ্গিক। বাবু, এই সবই মহাজনের কৃপা, তা নাহলে ওরা রায়বাগি একেবারে ভেড়া হয়ে গেল না। এই সবে মাত্র তামাকটা ধরিয়ে ঘুমিয়েছি, এই বোনের মেয়েটা পাশে দাঁড়িয়ে চাষের পেটে সেঁকে দিচ্ছে। এমন সময় বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে কোথা থেকে সাহায্য আমাদের দেখে তো শুকিয়ে একেবারে কাঠ হয়ে গেল। তারপরে আস্তে আস্তে জিজ্ঞাসা করলো, বাবা তোমাকে কি আমি চলে যেতে বলেছি? রাগ করে চলে গিয়ে তুমি কত না কষ্ট পেলে। আমি বললাম তারপর দরের ওপর উঠে বলল, বাবা বাবা তুমি কি এই ঘরে তালা দিয়েছ? দিয়েছি। কি করবি কি বলতো তারপর? বললো, বাবা আমি তোমাকে কিছুই বলবো না, শুধু দোরখানা একবার খুলে দাও, আমি পরনের একখান শাড়ি নেবো। আপনার মতামত নেব। আচ্ছা, আপনি এই নাটকে শুধুই কি আবহ প্রক্ষেপণ করছেন নাকি না কোনো চরিত্রেও আছে? না, শুধু আবহ করছি না, আমি চরিত্রও করছি, এক করি। আমাদের দলের সবাই আমরা নিজেরাই কাজ বাজ করি, সেটাও আমরা দলেরই সব ছেলেমেয়েরা করে, মিউজিক আমাদের দলের ছেলেমেয়েরা করে, সবটাই মোটামুটি আমাদের নিজেদেরই করতে হয়। তাই আমরা সব কাজ আর কি ভাগ করে নিই। তা আমি এই বেনাবর্ণ নাটকে আমি মিউজিকটা প্রক্ষেপণ করছি, আপনার সাথে অভিনয় করছি। চরিত্রের নাম হচ্ছে এক করি। এক করি হচ্ছে বেনাবর্ণ নাটকে একটা গোমস্তা, তো বদমাস আছে আর কি। পরে আমরা জানতে পারবো খুব একটা বদমাস ছিল না, আর কি একটা পরিস্থিতির চাপে পড়ে এটা হয়ে গেছে। দেনা পাওনা নাটকটা আজকে সত্যি খুব সমকালীন, প্রত্যেকটা মানুষেরই দেখা উচিত। এর বাইরে আর কিছু বলার নেই, প্রত্যেকে আসুন দেখুন নাটকটা। এইটুখানি বলতে পারি যে আপনারা নাটকটা দেখবেন, যাওয়ার সময় অন্তত আশীর্বাদটা করেই দিয়েই যাবে।
এইটুখানি বলতে পারি। নমস্কার, সবাই ভালো থাকবে, নাটকটা দেখতে হবে, খুব ভালো লাগবে। আর ওই চেহারার কথা যদি বলেন, শোনো এক করি, আমি এখানে এসে শুনছি সবাই বলা বলি করছে একটা বিষয়, সেটা হচ্ছে ওই ভৈরবী ভৈরবী। কিন্তু আমি বুঝি না ভৈরবী ভৈরবী কারণ নাম নয়, মানে কি? এরা ঘরচণ্ডী যারা প্রধান সেবিকা, আচ্ছা, এটা হচ্ছে তাদের উপায়। আমাদের তারা চক্রবর্তীর মেয়ে, ওই তো ভৈরবী। আসল নাম প্রথমে বলি নমস্কার, প্রথমে বলি আমার চরিত্র, আমি একজন গারুকার চরিত্র অভিনয় করছি এবং এই নাটকটা সম্পর্কে যদি কিছু বলতে বলেন, এক কথায় বলবো সমসাময়িক প্রেক্ষাপটে দাঁড়িয়ে যে পলিটিক্যাল সার্কামস্টেন্সেস বা অ্যাডমিনিস্ট্রেটিভ সার্কামস্টেন্সেস যা আমরা প্রত্যেক দিন অনুভব করছি বা যার থ্রু দিয়ে, যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেইটাকেই তুলে ধরা হয়েছে, শুধু প্রেক্ষাপটটা একটু পুরনো দিন। ঘণ্টার ধ্বনি বেজে চলে অবিরাম, থাকতে সময় কেন শুনতে চাও না? বিবাদের বিষ ঢেলে কিবা দিলে কিবা পেলে, বিবাদের বিষ ঢেলে কিবা দিলে কিবা পেলে, মাটিতে মিশে যাবে সব দিন পাওনা, সব দিন পাওনা। সত্য সেবা নীতি ধর্ম জীবনের চারে কর্ম, থাকতে শরীর কেন বুঝতে চাও না? ভালোবাসা মিছে আশা জীবন জোয়ারে ভাষা, শেষ ঘাটে মিশে যাবে সব দিন পাওনা, সব দিন পাওনা। শেষ ঘাটে মিশে যাবে সব দিন পাওনা, সব দিন পাওনা। সকল দর্শককে আমার প্রণাম। দেনা পাওনা নাটকটির মধ্যে আমি একটি ফকির মুসলমানের চরিত্র করছি, যেটি চরিত্রটা একটি পজিটিভ চরিত্র এবং খুব ভালো চরিত্র। আমি অনেক কটি নাটক করেছি নরোত্তমবাবুর সঙ্গে। আমি এই দলের সঙ্গে অনেক দিন ধরেই জড়িত, প্রায় দীর্ঘ 14 বছর ধরে। নরোত্তমবাবু আমাকে যা যা চরিত্র দেন, করতে বলেন, আমি তারই ডিরেকশনের ওপরে দাঁড়িয়ে সেটুকুনি করার চেষ্টা করি। এখানেও তার ব্যতিক্রম কিছুই হয়নি। নরোত্তমবাবু আমাকে চরিত্রটা করানোর জন্য যা যা করতে বলেছিলেন, যা যা করিয়েছেন আমাকে দিয়ে, আমি সেটুকুনি করার চেষ্টা করেছি। কারণ ওনার বাইরে গিয়ে আমি কিছু করার ক্ষমতা আমার নেই এবং আমি করিও না। দেখো আমি মুসলমান, তোমাদের ওই দেবদেবী সম্পর্কে আমার কৌতূহল থাকা উচিত নয়, সেটা আমার নেই। না, একদমই নেই, একদম নেই। তোমাকে তো আমি মা বলে দেখেছি, তুমি জানিয়েছ যে স্বহস্তে তুমি আর দেবী পূজা করতে পারবে না। কেন? আমার বাধা। কিসের বাধা? কিসের বাধা তোমার? এতকাল তো তোমার কোনো বাধা ছিল না। যারা তোমাকে চান না তারা তোমার এই আচরণটাকে যদি ভুল, বাজে, মিথ্যে বলে প্রমাণ করে, তাহলে তো আমার জবাব তোমার থাকে না মা। আসলে শরৎচন্দ্রের দেনা পাওনা নাটকটা চিরকালই প্রাসঙ্গিক, এখন তো আরও এই প্রেক্ষাপটটা তো বটেই। আমি এই নাটকের জনার্দন রায়, জমিদার জনার্দন রায়ের চরিত্রটা করছি।
হৈমর মানে বাবা হৈমর যে এই নাটকের একটা অন্যতম স্বাভাবিক মা জানেন সিনেমা মশাই। আর এদিকে যে মেলা গড়িয়ে গেল ছোট রাখু, আমরা পুজোর আয়োজন সম্পন্ন করো। সব ঠিক আছে, আপনি কিচ্ছু চিন্তা করেন। নমস্কার, আমি যে ক্যারেক্টারটা এখানে প্লে করছি তার নাম হচ্ছে প্রফুল্ল। এক কথায় বলতে গেলে প্রফুল্ল হচ্ছে জীবানন্দ চৌধুরীর ছায়া সময়, মানে তার ভালো খারাপ সব সময়ে তার সঙ্গে পথ চলা। এবং দাদা জীবানন্দ চৌধুরী, বেসিক্যালি এটা জীবানন্দ চৌধুরী ভাইয়ের ক্যারেক্টার। তো জীবানন্দ চৌধুরীকে প্রাণের থেকে বেশি ভালোবাসে দিতে চায় মাকে চাষ আর চিনি কারখানার জন্য। জমিটা কি আপনি বিক্রি করে দিচ্ছেন দাদা? হ্যাঁ, এখন আমার অনেক টাকা দরকার। কিন্তু তাতে তো অনেক প্রজার সর্বনাশ হবে হবে, আমি তো পারি। কিন্তু আমি যতদূর জানি দাদা, সমস্ত জমিটা কিন্তু আপনার নয়। এ সম্বন্ধে যদি আপনি বললো এরা না গলা পর্যন্ত ডুবে আছে। চুঙ্গি বলো না তুমি, চুঙ্গি ওটাও ডুবে আছে। নমস্কার, আমার নাম সংহিতা চন্দ। আমি দেনা পাওনা নাটকটিতে হৈমবতীর চরিত্রে অভিনয় করছি। আচ্ছা, তো এই হৈমবতী চরিত্রটি নাটকে এর ভূমিকা কি, এবং আপনার এই চরিত্রটাকে আপনি নিজের সাথে কতটা রিলেট করতে পারেন? হৈমবতী চরিত্রটা সম্পর্কে আমি বলতে চাই, এটা হচ্ছে হৈমবতী হচ্ছে একজন জমিদারের মেয়ে। সেকালে দাঁড়িয়ে পুরুষ শাসিত সমাজে মানে নারীদের উপর যে অত্যাচার করা হতো তার বিরুদ্ধে সে রুখে দাঁড়ায় এবং সে অন্যায় প্রতিবাদ করতে যেমন জানে, সে ভালোবাসতেও জানে এবং সে একজন অনুগত স্ত্রী হিসেবেও তাকে আমরা মানে পরিচিত হয় আর কি আমাদের সামনে। তো আমি দেনা পাওনা নাটকটিতে চেষ্টা করেছি শরৎচন্দ্রের যে হৈমবতী তাকে তুলে ধরার। আশা করি আপনাদের ভালো লাগবে। আচ্ছা, এই চরিত্রটিকে আপনি নিজের সাথে কিভাবে রিলেট করছেন? আমার নিজের সাথে যেমন আমিও মানুষকে খুব ভালোবাসি, তারপর হচ্ছে মানুষকে সাহায্য করতে, মানুষের পাশে দাঁড়াতে খুব ভালো লাগে। তো এইভাবে আমি আমার সাথে চরিত্রটাকে রিলেট করতে পেরেছি। যা শুনে এতদূর পাখি চড়ে আসলেন, সেই উত্তরটা আমার দিতে হবে কেন? চণ্ডীগড়ের চণ্ডী মাতা, তোমার এত বড় স্পর্ধা, তুমি চণ্ডীগড়ের রাজাকে অপমান করো। কাউকে অপমান করার কোনো অভিপ্রায় আমার নেই। অভিপ্রায় থাকবে যেইভাবে কথা বলা যায় তার অধিকার তোমাকে কে দিয়েছে? অসহায় নারীর অধিকার চিরকালই হরণ করা হয়েছে, কেউ তাকে অধিকার দেয় না। দেখা যাচ্ছে না। হৈমরটাকে শুনলাম আপনি নাকি মন্দিরে পূজন করবেন না বলে জানিয়ে দিয়েছেন। কি রাগ করছেন? তাহলে এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। যাওয়ার সময় আমাদের নদী পার করতে হবে, সেই জায়গাটা অনেক বেশি অন্ধকার। আপনি সামনে যেতে পারবেন তো? ওদের আসার কথা সন্ধ্যারতির পর। পুরুষানুক্রমে ভোগ দখল করা জমি আমার বাবা আর রায়মশাইয়ের উপস্থিতিতে জমিদার সমস্ত হস্তান্তর করে দিয়েছে। তার মধ্যে কিছু জমি ছিল রায়মশাইয়ের খরিদা আর কিছু জমি মা চণ্ডীর। মা চণ্ডীর পক্ষ থেকে দড়ি লেগে দস্তখত করেছে জানো আমার বাবা। দেখো মা, আমি সবটা জানি, সবটা। কুমিরের সঙ্গে বিবাদ করে কি আর জলে বাস করা যায়? এ তো রাজার সঙ্গে বিবাদ, ভিটে বাড়িটুকুও থাকবে না, ঘটি বাড়িটাও চলে যাবে, সব শেষ হয়ে যাবে, সব। প্রথমত আমি বলে রাখি,
এই দলের সম্পাদক হিসেবে আমি এই দলের অ্যাডমিনিস্ট্রেশনের কাজকর্ম একটু বেশি করি, অভিনয়তে আমার যোগদান একটু কম থাকে এবং এই নাটকেও তাই। আমি একটি খুবই অল্প সময়ের জন্য একটি চরিত্র করছি, তবে চরিত্র কোনো ছোটো বা বড়ো হয় না, অভিনেতাই ছোটো বা বড়ো হয়। আমি নিজেকে ছোট অভিনেতা মনে করি, তাই জন্যে আমি আমার তরফ থেকে যতটুকু সামর্থ্য হয় ততটুকু দিয়েছি। চরিত্রটি খুব ভালো, চরিত্রটির নাম হচ্ছে বিশম্বর এবং এই চরিত্রটি এই নাটকের যে মূল চরিত্র যিনি জমিদার, হ্যাঁ, জীবানন্দ চৌধুরী, ওনার যে ত্রাস, ওনার যে ভয়ের যে আবহ, এইটাকে তৈরি করার একটা ছোট মানে একটা রিয়াকশান থাকে এই চরিত্রের মাধ্যমে। তো সেইটা ওরা মানে এই চরিত্রটি যথেষ্ট ভালোভাবে দেখানোর চেষ্টা করেছে। এবার আমি কতটা নিজে এই চরিত্রটাকে সুবিচার করতে পেরেছি সেটা আপনারা জনগণই বলতে পারবেন। এবার এটা বলবো যে দেনা পাওনা নাটকটি কেন, এই সম্পর্কে অবশ্য আমাদের পরিচালক খুব বেশি ভালো করে বলতে পারবেন, আমি সেই ধৃষ্টতা করবো না। তবে আমার যে যতটুকু অনুভূতি হয়েছে সেইখান থেকে আমি বলতে পারি যে এই নাটকটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এক গুরুত্বপূর্ণ সৃষ্টি এবং এখানে তিনি সেই সময়ে দাঁড়িয়ে যে সমাজ বা যে অর্থনৈতিক অবস্থা বা রাজনৈতিক অবস্থান তিনি তৈরি করেছেন বা দেখিয়েছেন ওনার কলমের আঁচড়ে, সেইটা এতটাইভাবে সমকালীন এবং চিরকালীন যে ওটা কোথাও গিয়ে আজও মনে হচ্ছে যে আমাদের সমাজে কোথাও যেন আজও সেই দেনা পাওনা হিসেবে এখনও চলছে। মানে দেনা এবং পাওনা, কিছু না দিলে কিছু পাওয়া যায় না, সেটা আজও চলছে। কিছুটা দিতে হচ্ছে আমাদের, তারপর কিছুটা পাওয়া হচ্ছে। এবং রাজনীতি নিয়ে তো আজকের ডেটে খুবই বলা হয় যে এটা পাওয়ার রাজনীতি, দেওয়ার রাজনীতি, এবং এটা এতটা বেশিভাবেই রাজনৈতিক দৃষ্টিকোণকে আকর্ষণ করে যে এই মহিলার আজকের ডেটে সমাজে, এই পুরুষশাসিত সমাজে নিজেকে স্বাধীনভাবে প্রতিষ্ঠিত করতে গেলে যে কতটা বাধার সম্মুখীন হতে হয় সেটা তখনও ছিল, এখনও আছে এবং জানি না ভবিষ্যতে আমরা এই পরিস্থিতি আর দেখতে পাবো কিনা। যদি না দেখতে পাই তাহলে তো খুবই ভালো হয়, তখন সমাজে একটা নারী তার মতো করে নিজেকে জাহির করতে পারবে, এই মানে ভাবনা নিয়েই আমরা এই আশা রাখি। তো নাটকটি মনে করি যে আজকের ডেটে অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, খুবই প্রাসঙ্গিক। দর্শকরা যেন তারা দেখতে আসে, আমি এই প্রার্থনাই করব এবং সেই অনুযায়ী আমি আপনার নফর এক করি নন্দী। তুমি এখানকার সমস্ত আমি তোমাকে তো করছিলাম। আর ওটি আগে বিশম্বর হুজুরের নকল, আর গায়ের লোকে আমাকে ওই গাছের সাথে করে একটু মান্যগতি করে। এই তো আপনার আশা খবর পাইছিস তো, আমি আর নন্দী বসে সকাল থেকে প্রশ্ন করা হবে, উত্তর ওইটুকু হবে, ঠিক আছে? হ্যাঁ, আমি এই নাটকে একটি চরিত্র করছি যার নাম হচ্ছে নির্মল। সে পেশায় উকিল এবং সজ্জন চরিত্রের, অন্যায়ের সঙ্গে কখনো আপোষ করে না এবং ভালো মনের মানুষ, এই আর কি। আচ্ছা, এই চরিত্রটির এই নাটকে ভূমিকা কি আছে, মানে গুরুত্ব কতটা? এই নাটকে চরিত্রটির ভূমিকা মানে গুরুত্ব আছে এই কারণেই যে নারী সমাজের প্রতি যে ধরনের অন্যায় অবিচার চলছে, বিশেষ করে আজকের দিনে চারিদিকে যেভাবে ধর্ষণ, তারপরে শ্লীল কাহিনী, এই সমস্ত ঘটনাগুলো ঘটছে, এ তো আদি অনন্তকাল ধরে চলে আসছে। পুরুষ শাসিত সমাজ আমাদের, নারীদের স্বাধীনতাকে খর্ব করার একটা প্রচেষ্টা সবসময় আমাদের থাকতো বা ছিল। সেই জায়গা থেকে দাঁড়িয়ে শরৎচন্দ্র আজ থেকে প্রায় 100 বছর আগে এই উপন্যাসটি লিখেছিলেন। সেই সময়েও নারীদের প্রতি যে আসক্তি মানুষের ছিল এবং তারা যে একটা ভোগ্যপণ্য হিসেবে সমাজে পরিগণিত হতো এবং যেটা আজও হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে,
সেই জায়গাটাকে বাধা দিয়ে তৈরি করবার, বাধা সৃষ্টি করবার এবং তাদের সহযোগিতা করবার জন্যে এই নির্মল চরিত্র, যাতে তারা ভবিষ্যতে এরকম অন্যায়ের শিকার না হতে পারে, সেটাই নাটকে পরিস্ফুটন করা হয়েছে। প্রসঙ্গত বলে রাখি, আমাদের এই দলটির বয়স কিন্তু অনেক, নয় করে আজকে প্রায় 36-37 বছর হতে চলবে। 1985 সালে এই দলটি আমাদের তৈরি। তারপর থেকে আমরা বহু প্রযোজনা করেছি। তার মধ্যে উল্লেখযোগ্য প্রযোজনা অনেক ছিল, যেগুলো আমরা বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রতিযোগিতা মঞ্চে বেশ সম্মানের সঙ্গে পুরস্কৃত হয়েছে। বিভিন্ন রকমের পুরস্কার, যেমন ধরুন শ্রেষ্ঠ প্রযোজনা থাকেই, তার সঙ্গে শ্রেষ্ঠ পরিচালক, শ্রেষ্ঠ স্ক্রিপ্ট, শ্রেষ্ঠ অভিনেত্রী, শ্রেষ্ঠ অভিনেতা, এগুলো আমাদের ঝুলিতে প্রচুর এসেছে। এবং আমরা সাধারণত প্রিন্টেড নাটক খুব কমই করে থাকি। আমরা আমাদের দলের প্রযোজনা হিসেবে ম্যানুস্ক্রিপ্টই করি, এবং সেটা আমাদের পরিচালক যিনি আছেন নরোত্তম শীল, উনিই লেখেন। ওনার লেখা নাটক নিয়ে আমরা কাজ করি। প্রসঙ্গত বলতে হয় যে আজকের দিনে যে সমস্ত নাট্যকার আছেন, আধুনিক নাট্যকার, তাদের মধ্যে অনেকেই আছেন শ্রদ্ধেয়, তাদের লেখা ভালো করে আমাদেরকে নাড়া দিয়ে যায়। তাদের মধ্যে কিন্তু অন্যতম নরোত্তম শীল। তার লেখার মধ্যেও কিন্তু বেশ পুরো ধার আছে, যার জন্যই সেই লেখাগুলো, সেই নাটকগুলো নিয়েই আমরা আমাদের প্রযোজনা তৈরি করি। এরকমই আমরা তৃতীয় স্বর করেছিলাম, একটি রাজনৈতিক পটভূমিকায় তৈরি নাটক। তারপরে আমরা করেছি কুসুমপুরের কন্যা, বাংলাদেশের একজন বিখ্যাত সাহিত্যিক ইমদাদুল হক মিলান, তার লেখা গল্প নিয়ে নাট্যরূপ করেছিলেন আমাদের নরোত্তম শীল, তার নাটক করেছি। তারপরে একটি শব্দের প্রয়োগ করেছি, সেখানেও এই ধর্ষণ সংক্রান্ত ব্যাপারটাই ছিল, যে আমার বাড়ির মেয়েটি ধর্ষণ হলে আমি তখন কী করবো, কিন্তু পাশের বাড়ির মেয়েটি ধর্ষণ হলে আমি তাকে ফিরেও তাকাবো না। হ্যাঁ, অথচ আমার বাড়ির কেউ একজন ধর্ষিতা বা শ্লীলতাহারী হলে আমি তখন চাইবো যে আমার সামগ্রিকভাবে সবাই এসে আমাকে সাহায্য করুন, আমাকে হেল্প করুন, কিন্তু আমি কারো সাহায্যে হাত বাড়াবো। এইরকম কাহিনী নিয়েই ছিল একটি শব্দের প্রয়োগ। আমরা সেই প্রযোজনা আমরা সাফল্যের সঙ্গে করেছি। তারপরে আমরা হাসির নাটক করেছি, জয় মা কালী বোর্ডিং, বউ নিয়ে বেহাল, এক যে ছিল চোর, এগুলো বেশ সাফল্যের সঙ্গেই চলেছে এবং বেশ দর্শক আমাদের এই সমস্ত প্রযোজনা দেখে আনন্দ পেয়েছে এবং বারবার দেখার জন্য তাদের উৎসাহ প্রকাশ করেছে, এই আর কি। আচ্ছা, এই চরিত্রটির সাথে আপনি নিজেকে কেমন, মানে কতটা রিলেট করতে পারেন, মানে আপনি এই চরিত্রকে কতটা বিশ্বাস করেন এবং নিজের সাথে রিলেট করতে পারেন, এবং আজকে সময় দাঁড়িয়ে দেনা পাওনা নাটকটি কতটা প্রাসঙ্গিক? এই চরিত্রটির সঙ্গে আমি সম্পূর্ণরূপে রিলেট করতে পারি, কারণ পরিচালক কী ভেবে আমাকে চরিত্রটা দিয়েছিলেন আমি জানি না। প্রাত্যহিক জীবনেও মানুষটা কিন্তু আমি এইরকমই। সেই কারণেই চরিত্রটির সঙ্গে আমি আমার জীবনটাকে খুব ভালোভাবে মেলাতে পেরেছি। সবথেকে বড় কথা যেটা, যে একটু আগে আমি বলেছিলাম না, যে পুরুষ শাসিত সমাজ, যেখানে নারীদের সবসময় একটা এক্সপ্লয়েট করার একটা প্রবণতা থাকে, এই চরিত্রটির কিন্তু অন্য নারীর প্রতি কোনো আসক্তি নেই। তার যে সহধর্মিনী, তাকেই সে ভালোবাসে, তার সঙ্গেই সে থাকতে চায়, তার সঙ্গেই সব কিছু করতে চায়, তাকেই সে আঁকড়ে বাঁচতেও চায়। এই নাটকে ষোড়শী যে চরিত্রটি আছে, মানে আমাদের মূল চরিত্র, সেই চরিত্রের সঙ্গে নির্মলের একটি দৃশ্য আছে, যেখানে নির্মল বিভিন্ন রকমের প্রশ্ন তাকে করে, এবং সেই প্রশ্নর মাধ্যমে হয়তো অনেকের মনে অনেক রকম ভাবনা আসতে পারে যে সে হয়তো নির্মল ষোড়শীর প্রতি আসক্ত হয়ে পড়েছে, কিন্তু তা নয়, বাস্তবে তা নয়। নির্মল ষোড়শীর জীবন সম্পর্কে জানতে চেয়েছিল, জানার পর নির্মল কিন্তু ষোড়শীর হয়ে দাঁড়িয়েছে সমাজের কাছে প্রতিবাদ করবার জন্য, এবং সঙ্গে তাই নয়, তার যে স্ত্রী হৈমবতী, তাকেও কিন্তু ওই যুদ্ধে সামিল করেছে, যার জন্যই চরিত্রটি আজকের দিনে অত্যন্ত প্রাসঙ্গিক। এবং আমার তো মনে হয় দর্শকদের
এ নাটক বারবার দেখা উচিত। কারণ এই যে কাহিনীর যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপট আমাদের জীবনে প্রতিনিয়ত ঘটে চলেছে, আগেও ঘটেছে, এখনও ঘটবে, ভবিষ্যতেও হয়তো ঘটবে, ঘটে থাকবে। সেই কারণেই এর প্রতিকারটা কী, যে প্রতিকার তো সাহিত্যিক তার কলম দিয়ে কিছু একটা বলতে পারেন, আমরা কলাকুশলীরা সেটাকে কিছুটা হয়তো ফুটিয়ে তুলতে পেরেছি। দর্শকদের কাছে আমার একটাই অনুরোধ যে এই নাটকটি দেখার পর তারা তাদের মতন করে নিজেকে তৈরি করতে চলতে পারে। তবে এটুকু নিশ্চয় বুঝেছি, তার উপরে বিচার করার ঠিক সাধারণ নিয়ম থাকে না। সতীত্ব জিনিসটা তার কাছে নিতান্ত বাহুল্য বস্তু। তোমাদের মতো সতীত্বের যথার্থ রূপটা তিনি চেনেন না বা বোঝেন না, না হয় সুনাম দুর্নাম এই শব্দগুলো তাকে স্পর্শ করতে পারে। রবি ভালো, তাই না? ভালো কি মন্দ আমি জানি না, এ কথা আমি ভালো করে বলতে পারি তিনি অত্যন্ত গভীর, এমনি শিক্ষিত, যোগ্য, নিঃসঙ্গ। সমগ্র পথটায় এত প্রশ্ন করলেন, তিনি যেন সেই রহস্যই থেকে দেনা পাওনার নাটকটা করার জন্য ভাবা হয়েছিল 2017 সালে। তারপর দেনা পাওনা পুরো প্রোডাকশানটা রেডি হয় 2018 সাল ধরে এবং প্রথম মঞ্চস্থ হয় 2019 সালে এবং আমরা 4টে শো করেছি। তারপর করোনার জন্য মাঝখানে 2.5-3 বছর গ্যাপ পড়ে গেছে। আবার আমরা নতুনভাবে আসছি নাটকটাকে নিয়ে। পবন থিয়েটারে আমাদের শো, তো আপনারা আসলে আমরা আরও বেশি ইন্সপায়ার্ড হব নাটকটাকে কন্টিনিউ করার জন্য। তো 2 জুন তপন থিয়েটারে 6:30টায় আপনারা আসুন দেনা পাওনা দেখতে, আমাদের খুব ভালো লাগবে এবং আশা করি আপনাদেরও। কথা আমি বলে নিই যে আমরা দীর্ঘদিন লকডাউনে ছিলাম এবং আমাদের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছিল। শিল্প সংস্কৃতি, মানুষের ইনকাম, কর্মসংস্কৃতি সব সেরকম একটা অবস্থা থেকে আমরা এখন উঠে দাঁড়িয়েছি। সারা পৃথিবী আস্তে আস্তে উঠে দাঁড়াচ্ছে, সেটা একটা ভালো বিষয়। এরকম একটা অবস্থায় আমাদের থিয়েটার সমস্ত বন্ধ ছিল, নতুন করে আবার শুরু হয়েছে। আমরা লকডাউনের পরে এই প্রথম শো করতে যাচ্ছি 2রা জুন তপন থিয়েটার সন্ধ্যে 6:30। আমি সবাইকে বলবো আসুন, বাংলা থিয়েটারের সঙ্গে থাকুন। আর দেনা পাওনা এই মুহূর্তে করার পেছনে কারণ বলতে বললে এই মুহূর্তের জন্য না, দেনা পাওনা চিরকালীন একটা সত্য, চিরকালীন। এটা সমকালীন তো বটেই, প্রায় 100 বছরেরও অধিক হয়ে গেছে। এটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিল। তদানীন্দন যে গ্রাম বাংলা তার ছবি, এবং সেখানে যে পুরুষ শাসিত সমাজে নারীদের উপর অত্যাচার, প্রলেতারিয়েত শ্রেণী মানে নিপীড়িত শ্রেণীর উপর তাদের অত্যাচার, তার যে পরিপূর্ণ ছবি ছিল, সেই ছবিটা আজকে প্রায় 100 বছর অতিক্রান্ত হতে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখছি গোটা ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গে যে রাজনৈতিক পটভূমি এবং আর্থসামাজিক পটভূমি চলছে, ছবিটা প্রায় কম বেশি একই, কম বেশি নয় একই। শাসকের হাতেই শোষণ, শাসনের বদলে শোষণ যন্ত্রটাকে তারা হাতে নিয়েছে, তখনও তাই ছিল। সেখানে প্রতিবাদটা খুব প্রয়োজন। আর এখানে ষোড়শী যে চরিত্রটি শরৎচন্দ্র তৈরি করেছিলেন, অপ্রতিদ্বন্দ্বী একটা ক্যারেক্টার। আজকের দিনেও সে আমার মনে হয় অপ্রতিদ্বন্দ্বী একটা নারী চরিত্র। এবং শরৎচন্দ্রের লেখা যে নারী চরিত্রগুলো এসেছে তার উপন্যাসে গল্পে, ষোড়শী শ্রেষ্ঠ নারী চরিত্রের মধ্যে একটি। আজকের দিনে ষোড়শীর মতন নারী তখন খুব কঠিন ছিল, ওরকম একটা মেয়ে সমাজের বুকে হঠাৎ করে তৈরি হওয়া। আজকের দিনে অনেক আছেন, তবু নারীর প্রতি অত্যাচার, নারীর প্রতি বঞ্চনা এগুলো তো কমছে না। সঠিক একটা প্রতিবাদ দরকার, এবং যেটা ষোড়শী ওখানে করেছিল। সমস্ত জমিদার তাদের অত্যাচারকে তার পায়ের কাছে এনে ফেলতে পারে, এটা যেন কোথায় রিলেট করে আজকের দিনের সঙ্গে। আমার মনে হয় ষোড়শী বা দেনা পাওনা সমকালীন থাকবে চিরকাল।
আর থিয়েটার আমরা বানিয়েছি, অনেক পরিশ্রম হয়েছে। শরৎচন্দ্রের কাহিনী থেকে আমরা নাটক করেছি তাকে। দর্শক হচ্ছে আমাদের কাছে ভগবান, তারা যতক্ষণ না বলছেন যে ভালো হয়েছে, সৃষ্টির তো মূল্য ততক্ষণ পাওয়া যায় না। সৃষ্টির মূল্যটা জনগণের হাতে থাকে। আমরা চেষ্টা করেছি, অক্লান্ত পরিশ্রম করেছি, আমাদের গ্রুপের সমস্ত সদস্যরাই চেষ্টা করেছে। যিনি ষোড়শী হয়েছেন তিনি অত্যন্ত চ্যালেঞ্জের মুখে পড়েছেন এই চরিত্র করতে গিয়ে, তিনিও প্রচুর পরিশ্রম দিয়েছেন। আপনারা দেখবেন, ভালো লাগলে বলবেন, খারাপ লাগলে আরও বেশি করে বলবেন, ভবিষ্যতে শুধরে নেওয়া যায়। তো আমরা লাস্ট প্রোডাকশান আমাদের প্রচণ্ড সফল প্রযোজনা ছিল জয় মা কালী বলে, যেটা আমাদের সমস্ত পশ্চিমবঙ্গে হই হই করে চলেছে। তার আগে আমাদের আরও অনেকগুলো নাটক ছিল, যেমন রবীন্দ্রনাথের ঘরে বাইরে, তৃতীয় স্বর বলে একটি নাটক, কুসুমপুরের কন্যা, একটা ফরাসি নাটক মদনচাঁদের বলছে, এগুলো পরপর সাকসেসফুল হয়েছিল। তারপরে দেনা পাওনা আমরা 4টে শো করি এবং জনগণের খুব অ্যাপ্রিসিয়েশন পাই। তারপরে বন্ধ ছিল, আবার করছি, আবার চেষ্টা করছি আপনাদের আনন্দ দেওয়ার জন্য, এবং একটা দাগ রেখে যাওয়ার চেষ্টা আমরা করব। টোটাল ব্যাপারটা আপনাদের কাছে। আসুন, 2রা জুন দেখা হবে ওখানে, এবং খারাপ লাগলে একটু বেশি করে বলুন।